হামাস যদি চায় কালকেই হবে যুদ্ধবিরতি, দাবি যুক্তরাষ্ট্রের। সত্যিই কি তাই, নাকি ইসরায়েলের সাথে মিলে নতুন কোনো ফন্দি? ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার মধ্যেই মিশরের কায়রোতে চলছে যুদ্ধবিরতির আলোচনা, যেখানে হামাসের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। মূলত এমন প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র বলছে হামাস চাইলে কাল থেকেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। অথচ চলমান এই আলোচনার মধ্যেও উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে আবারও বড় আকারের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে অন্তত 100 জনেরও অধিক মানুষের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। স্থানীয় ওয়াফা নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই হামলায় অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। তবে ইসরায়েলি সেনারা গত 6 অক্টোবর থেকে জাবালিয়া, বেইত লাহিয়া ও বেইত হানুন অবরোধ করে রাখায় অ্যাম্বুলেন্স ও জরুরি কর্মীদের অভাবে তাদের উদ্ধার করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। এর আগে দক্ষিণ খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ত্রাণ নিতে আসা 12 ফিলিস্তিনি সহ 3 জন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং 1 জন সেভ দ্য চিলড্রেনের কর্মী নিহত হয়েছেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগেই গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করছেন বলে জানা গেছে। এ ব্যাপারে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, হামাস আজ ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই গাজায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এদিকে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 5 দিন অতিবাহিত হলেও অব্যাহতভাবেই এই চুক্তি লঙ্ঘন করে চলেছে ইসরায়েল। এমনকি গত 24 ঘন্টাতেও কয়েক দফা হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী, যার ফলে লেবাননের আরও অন্তত 2 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরবি আল জাদিদ। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, শনিবার গভীর রাতে এবং রোববার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আল খিয়াম শহরে আর্টিলারি হামলা চালায়। এছাড়াও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোনগুলো লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে। ড্রোনগুলোকে বৈরুতের উত্তর পূর্ব বালবেক শহরের উপরেও স্বল্প উচ্চতায় উড়তে দেখা গেছে। আরবি সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, কেবল শনিবারেই ইসরায়েলের বাহিনী 24 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে গত 27 নভেম্বর থেকে চুক্তি লঙ্ঘনের সংখ্যা মোট 62তে গিয়ে দাঁড়িয়েছে। ফলে ইসরায়েলের অব্যাহত এই চুক্তি লঙ্ঘনের ফলে অঞ্চলটিতে আবারও উত্তেজনা ফিরে আসতে পারে বলেই শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। হঠাৎ করে সিরিয়ার আলেপ্পো শহর দখলে নেওয়া বিদ্রোহীরা আসলে কারা? কি তাদের পরিচয়? সত্যিই কি তারা পশ্চিমা মদতপুষ্ট? সম্প্রতি সিরিয়ার বর্তমান আসাদ সরকারের বিরুদ্ধে চলতি বছরের সবচেয়ে বড় হামলাটি পরিচালনা করেছে হায়াত তাহরির আল-শাম নামের একটি বিদ্রোহী গোষ্ঠী। তারা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বড় একটি অংশ দখল করে নিয়েছে। শুধু তাই নয়, দেশটির দক্ষিণে অবস্থিত হামা শহর অভিমুখেও এগিয়ে যাচ্ছে বাহিনীটি। এদিকে বিবিসি জানিয়েছে, আকস্মিক এই আক্রমণের পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে আবারও এগিয়ে এসেছে রাশিয়া। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হায়াত তাহরির আল-শামের বিদ্রোহীদের সমর্থন দেওয়ার অভিযোগও তুলেছে রাশিয়া ও ইরান। আর এরই জের ধরে আলেপ্পোতে বিদ্রোহী যোদ্ধাদের লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রুশ বাহিনী। রোববার এক প্রতিবেদনে রুশ জাতীয় বার্তা সংস্থা তাস নিউজ জানিয়েছে, আলেপ্পো সহ সিরিয়ার আরও কয়েকটি এলাকায় বিদ্রোহীদের আস্তানা, কমান্ড পোস্ট ও অস্ত্রাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত 300 জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। এদিকে রাশিয়া ও ইরান যদিও দাবি করছে সিরিয়ার এই বিদ্রোহী গোষ্ঠীটির পিছনে পশ্চিমা তথা যুক্তরাষ্ট্র ইসরায়েলের মদত রয়েছে, কিন্তু অপরদিকে অন্য একটি সূত্র বলছে আলেপ্পো দখলে নেওয়া এই বিদ্রোহীরা মূলত একটি ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী। কারণ সিরিয়ার গৃহযুদ্ধে সশস্ত্র এই গোষ্ঠীটির দীর্ঘ জটিল ইতিহাস রয়েছে। হায়াত তাহরির আল-শাম সশস্ত্র গোষ্ঠীটি 2011 সালে জাভাত আল-নুসরা নামে আল কায়েদার সরাসরি একটি সহযোগী সংস্থা হিসেবে গঠিত হয়েছিল। শুধু তাই নয়, ইসলামিক স্টেট IS এর নেতা আবু বকর আল বাগদাদিও এই দলটির গঠনে ভূমিকা রেখেছিলেন।
শুরুর দিকে সশস্ত্র এই দলটি সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে কার্যকর ভয়ানক গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়েছিল। তবে জিহাদি আদর্শই তাদের মূলত চালিকা শক্তি ছিল। ফলে ফ্রি সিরিয়া নামে বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহী জোটের যাত্রা শুরু হয়েছিল, সে জোটের সঙ্গে জাবহাত আল নুসরা গোষ্ঠীর কিছু মতপার্থক্য ছিল। 2016 সালে জাবহাত আল নুসরা গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল জাওলানি আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনই পরে হায়াত তাহরির আল শাম নামে পরিচিতি লাভ করেছে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশেই হায়াত তাহরির আল শাম গোষ্ঠীর বিচরণ ভূমি। সেখান থেকে এই বিদ্রোহীরা আকস্মিকভাবে আলেপ্পো শহরে হামলা চালিয়েছে। রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর সিরিয়া শান্ত হয়ে এলেও মূলত ইদলিব প্রদেশেই বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আসাদ বাহিনীর সংঘর্ষ কিছু মাত্রায় চলমান ছিল, যা এখন চূড়ান্ত রূপ ধারণ করেছে। বাংলাদেশে জাতিসংঘের শান্তি বাহিনী পাঠাতে নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশের সাম্প্রদায়িক তথাকথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে মমতা উদ্বেগ প্রকাশ করেন এবং তিনি এ সময় পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘের উদ্দেশ্যে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর প্রস্তাব করেন। এজন্য ভারত সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আর্জিও জানান তিনি। মমতা বলেন, বাংলাদেশে শান্তিবাহিনী পাঠানোর জন্য দিল্লিকে হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছে এবং দলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে ভারত সরকারের অবস্থানের সঙ্গে আমরা একমত পোষণ করছি। এদিকে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চাইছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার আনন্দবাজারের এই প্রতিবেদনে বলা হয়, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফোন কলে পত্রিকাটিকে জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান উত্তেজনা বেড়েই চলেছে, কিন্তু আমরা এ উত্তেজনা প্রশমিত করতে চাইছি, কারণ অনলাইনে কৃত্রিমভাবে এ উত্তেজনা ছড়ানো হচ্ছে। তিনি বলেন, আমি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করার আমন্ত্রণ জানাচ্ছি। শুধুমাত্র বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আমরা তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছি। প্রেস সচিব আরও বলেন, স্কনের সব ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের নিষিদ্ধ করার বিষয়ে কোনো প্রশ্ন কখনো ওঠেনি। ভারতের কাছে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। কোনো ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করা ডক্টর ইউনূসের সরকারের লক্ষ্য নয়। এদিকে সংখ্যালঘুদের দলে দলে ভারত পালানোর তথ্য সঠিক নয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় আরেক সংবাদ মাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতে প্রবেশ বা ত্যাগ করার সময় আটকে পড়া অনিবন্ধিত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি। দ্য হিন্দুর প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত 5 আগস্টের পর থেকে 27 নভেম্বর পর্যন্ত বিএসএফ 1393 বাংলাদেশিকে আটক করেছে। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের আগে চলতি বছরের জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 1144 জনকে আটক করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক পরিবর্তনের পরে হাজার হাজার সংখ্যালঘু সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টার কোনো ঘটনা ঘটেনি।